সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। ৬ মাসে ১.৫ শতাধিক আন্দোলন, নানা জায়গায় অস্থিরতা। সম্প্রতি ঠাকুরগাঁও ও পাবনায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়েছে স্বজন ও আওয়ামী লীগের কর্মীরা। গোপালগঞ্জে লিফলেট বিতরণে বাধা দিলে পুলিশের ওপর হামলা করে স্থানীয় আওয়ামী লীগ। এসব ঘটনার পেছনে বিভিন্ন মহলের ইন্ধন কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকার সন্দেহ করছেন অনেকে। কিছুক্ষণ আগে শেষ হওয়া তিতুমির কলেজের আন্দোলনের পেছনে কারা আছে সেটা সাংবাদিকরা জানেন বলে মন্তব্য করে সেই সন্দেহের দিকেই যেন ইঙ্গিত দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর মাঝেই আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে বলেছেন, আমাদের এমনভাবে সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে রয়েছি। পরিস্থিতি আসলে কি এবং তা থেকে উত্তরণে কি করা যায়, প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় পরিস্থিতি কোন দিকে। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবং মুশফিকুস সালেহীন, সম্পাদক মিডিয়া সেল, জাতীয় নাগরিক কমিটি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার তিতুমির কলেজ শিক্ষার্থীদের। 7 দিনের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি। আওয়ামী লীগের নামে লিফলেট বিতরণ করলেই গ্রেপ্তার, হুঁশিয়ারি প্রেস সচিবের। আইন শৃঙ্খলা পর্যবেক্ষণে সেন্ট্রাল কমান্ড সেন্টার তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে নেই অগ্রগতি। গড়িমসির অভিযোগ বিএনপির। নেপথ্যে কেউ কলকাঠি নাড়ছে কিনা সন্দেহ আইনজীবী নেতাদের, দ্রুত পদক্ষেপের দাবি। অল্প সংখ্যক নয়, রোডম্যাপ ধরে সব রোহিঙ্গাকে ফেরত পাঠাতে চায় ঢাকা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত, চীন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কে জোর। আমরা আলোচনায় শুরু করতে চাই। প্রথমে সাইফুল ভাই, আপনাকে দিয়ে শুরু করছি। আমরা দীর্ঘদিন পর প্রধান উপদেষ্টার কাছ থেকে কিন্তু একটা কঠোর বার্তা পেলাম। তিনি আইন শৃঙ্খলার প্রধান যারা ছিলেন তাদের সাথে আজকে বসেছিলেন, সেখানে বিজিবি, র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা ছিলেন। সেখানে তিনি যে বিষয়টি জোর দিয়েছেন যে আর কোনো বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না, বিশৃঙ্খলা এখন থেকে কঠোর হাতে দমন করা হবে, এবং তার বক্তব্য অনুযায়ী যুদ্ধ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা নিরাপত্তা বাহিনী যেভাবে সতর্ক অবস্থানে থাকে, এই পুরো বছর জুড়ে তারা যেন সতর্ক অবস্থায় থাকে। আপনার কি মনে হয় এই নির্দেশনার পরও যেই আনরেস্ট, যেই অস্থিরতা দেশ জুড়ে চলছে, এটা আসলে কমে আসার সুযোগ আছে? আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন মুশফিক সহ আলোচক আর দর্শক শ্রোতা, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। প্রধান উপদেষ্টা তিনি আজকে যে খানিকটা নীতি নির্ধারণী বক্তব্য দিয়েছেন, এ ধরনের বক্তব্যটা আরও আগেই দেওয়া উচিত ছিল। কারণ আমরা 5 অগস্টের ছাত্র শ্রমিক জনতার ঐতিহাসিক এই অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পরে, বাস্তবে আমরা 8 তারিখে সরকার শপথ গ্রহণের পরে 8 অগস্ট, এই 7 তারিখে 8 তারিখে 6 মাস পূর্ণ হবে। বাস্তবে সরকার একদিনের জন্য খুব স্বস্তিতে থাকেনি। নানা চেহারায়, নানাভাবে পুরনো ফ্যাসিস্ট রেজিম নানা চেহারায় তারা ফেরার চেষ্টা করে এসছে, এটা একটা বিষয়। দ্বিতীয়ত 16 বছরে যারা নানাভাবে অবরুদ্ধ ছিল, তাদের যে নানা দাবি আকুতি যারা প্রকাশ করতে পারেনি, স্বাভাবিকভাবে একটা মুক্ত পরিবেশে সমাজের নানা অংশের মানুষ দাবি দাবা নিয়ে আসবে, এটাই খুব সঙ্গত, এটাই স্বাভাবিক। কিন্তু এটা করতে যে আবার আমরা দেখেছি বহুমাত্রাক সুযোগ পেলে উত্তেজনা তৈরি করা, সুযোগ পেলেই নাশকতা সৃষ্টির চেষ্টা করা, সুযোগ পেলে একটা সাম্প্রদায়িক সহিংসতার দিকে পুরো দেশটাকে নিয়ে যাওয়া, এরকম অনেকগুলো উত্তেজনাকর ঘটনা আমরা কিন্তু লক্ষ্য করেছি। 6 মাসের যদি আমি পেছনে তাকাই, আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, এখনো পর্যন্ত প্রশাসন তার পেশাদারি দায়িত্বের মধ্যে এখনো পর্যন্ত নাই। এখনো পর্যন্ত বাজার তো কিছুটা বেসামাল নিয়ন্ত্রণহীন আছেই। বিশেষ করে মানুষ যে শান্তি স্বস্তি দেখতে চেয়েছে জনজীবনে, তার জানমালের নিরাপত্তা বলেন, স্বস্তি বলেন, এই জায়গাটা এখনো কিন্তু ফিরে আসেনি। ঢাকা শহর তো প্রায় একটা অবরুদ্ধ একটা অবস্থার মধ্যে দিয়ে আছে অনেক দিন ধরে। বিশেষ করে গত কদিন এটা কোনো দেশ, কোনো স্টেট, কোনো সরকার, দেশের কোনো মানুষ কিন্তু এই পরিস্থিতি কিন্তু অনির্দিষ্টকাল কিন্তু চলতে দিতে পারে না। ন্যায্য দাবি আছে, আমি বলেছি, দাবি দেওয়া নিয়ে কথা বলবেন, আলোচনা করবেন, শুনবেন,
কিন্তু পুরো দেশকে অচল করে দিয়ে বা রাজধানীকে আপনি অচল করে দিয়ে একটা অনিশ্চিতকালের জন্য এভাবে কিন্তু হতে পারে না। সুতরাং রাষ্ট্রের কিন্তু আজকে প্রধান উপদেষ্টা যেটা বললেন, এখনো পর্যন্ত তিনি মনে করি এই বার্তাটা উপযুক্ত বার্তা, এবং বার্তাটা যেটা বললাম অনেক আগে দেওয়া দরকার ছিল। আমি আশা করতে চাই আমাদের ল এনফোর্সিং এজেন্সিস বার্তাটাকে তারা শব্দ হিসাবে না নিয়ে তারা অন্তর্বস্থারা ধারণ করবেন, তারা তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি তারা উন্নতি তারা চেষ্টা করবেন, জনজীবনের শান্তি নিরাপত্তার চেষ্টা করবেন। ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় কার্যত যেভাবে অচল অবরুদ্ধ হয়ে আছে, এই জায়গা থেকে তারা নাগরিকদেরকে দেশবাসীকে উদ্ধার করবার জন্য তাদের পেশাগত দায়িত্ব তারা পালন করবেন, এগুলো আমরা দেখতে চাই। আরেকটা গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া দরকার আমি মনে করি, এই দায়িত্ব পালনে যারা অবহেলা করবেন, তাদের পেশাগত দায়িত্ব, তাদের যে দায়িত্বের জন্য তারা জনগণ তাদেরকে তাদের খাজনা ট্যাক্সে তাদের বেতন হয় তারা টান, এই দায়িত্বটা তারা পালন করবেন। 6 মাস পরে আমরা কিন্তু আর কোনো অজুহাত আমরা শুনতে চাই না, সরকারের দিক থেকেও শুনতে চাই না, কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকেও শুনতে চাই না। আমরা তো রাজপথের মানুষ, দশকের পর দশক। এটা করতে যেয়ে গণতান্ত্রিক অধিকারকে নিশ্চয়ই আপনাকে সংরক্ষণ করতে হবে। নাগরিকদের যে গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, নাগরিকরা মুক্ত পরিবেশে তার সভা করবে, সমাবেশ করবে, আন্দোলন করবে, জমায়েত করতে পারে, কিন্তু বৈধভাবে তার করবার একটা সীমারেখার জায়গাটা আছে আর কি। সুতরাং আপনাকে একদিকে স্বস্তি দেবার ব্যাপার আছে, একদিকে কঠোর বার্তা দেবার প্রশ্ন আছে, আবার একদিকে নাগরিক অধিকারকেও না, সেই কথাটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে মানবাধিকার রক্ষা করেই যা করবে করতে হবে। অবশ্যই আমি মনে করি সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আর আমি প্রায় বলি, সরকারের মধ্যে আমার মনে হয়েছে গত 6 মাসে অনেকগুলো সরকার কাজ করে, যে আমলারা যারা এখন দায়িত্বে আছেন তারা কি সরকার রাজনৈতিক যে নির্দেশনা তারা কি গ্রহণ করেন? 14.5 আনা 15 আনা আমলাদের সাথে এবার অভ্যুত্থানে কোনো দূরবর্তী কোনো সম্পর্ক কিন্তু ছিল না। বাস্তবে তারা একটা প্যারালেল সরকার তারা কিন্তু অব্যাহত রেখেছেন তাদের ব্যক্তিগত গোষ্ঠীগত। আপনি আমলা বলতে বোঝাচ্ছেন আমি আমলা বলতে সচিবরা নাকি হচ্ছে মাঠ প্রশাসন? না, আমি একেবারে সচিব থেকে শুরু করে মাঠ প্রশাসন পর্যন্ত। কিন্তু মাঠ প্রশাসনের অনেকের তো বক্তব্য আমি বলছি এর পিছনে নিশ্চয়ই ব্যতিক্রম আছে। সব জায়গায় অনেকের সদিচ্ছা আছে, অনেকের আন্তরিকতা আছে, অনেকের একটা পেশাগত কমিটমেন্ট আছে, কিন্তু মানুষ রাষ্ট্রের কাছ থেকে মানুষ যে নিরাপত্তাবোধ দেখতে চায়, রাষ্ট্রের কাছ থেকে মানুষ যে বার্তাটা দেখতে চায়, যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চয়। এখন ঢাকা শহরের সন্ধ্যাবেলা বা অনেক জায়গাতে নারীরা এখন কম বেরোচ্ছে, আমার মায়েরা বোনেরা এখন কম বেরোচ্ছেন। আপনি খেয়াল করবেন চুরি ডাকাতি ছিনতাই অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। জনগণের এই যে নিরাপত্তাহীনতা, এটা কিন্তু ভয়াবহ জায়গাটা। তাহলে এবং চুরি ডাকাতি বৃদ্ধি পেয়েছে ব্যাপারটা তাই না, সহিংসতা মানে ছিনতাই করতে গিয়ে যে সহিংসতা, হাতের কবজি কেটে ফেলে দেয়া, তার একটা কারণটা হচ্ছে থানাগুলো অধিকাংশ ক্ষেত্রে এখনো পুরোপুরি ফাংশনিংয়ে নাই। থানার অনেক ক্ষেত্রে মামলা নিচ্ছে না, মামলার থানাগুলো তারা কিন্তু তদন্তে তারা যাচ্ছে না, তদন্তে গেলেও যে আসামিদেরকে ধরা সেখানে আবার তাদের নানা বিবেচনা কাজ করছে। যে মামলা নিয়ে আমি আপনার কাছে আবার আসবো, আস্থার জায়গাটা তারা এখনো আসতে পারেনি। আমরা এই পরিস্থিতির উন্নতি চাই। আমরা আজকে প্রধান উপদেষ্টা তিনি যে বার্তাটা দিয়েছেন, আমি আশা করি সংশ্লিষ্ট মহল কর্তৃপক্ষ প্রত্যেকে উপলব্ধির মধ্যে নেবেন, তাদের আইনগত জায়গা থেকে মানবাধিকার গণতান্ত্রিক অধিকার বিবেচনায় রেখে এই দায়িত্বের মধ্যে তারা কিন্তু মানুষকে তারা স্বস্তি দেবার জন্য তারা উদ্যোগ গ্রহণ করবে। সাইফুল ভাই, আপনার কাছে আমরা মামলা নিয়ে আবার আসবো। প্রধান উপদেষ্টা মামলার ক্ষেত্রে কিছু নির্দেশনা আজকে দিয়েছেন। আমি এর আগে একটু মুশফিকুর সালেহীন আপনার কাছে আসতে চাই। আপনারা রাজপথ থেকে এখন ধীরে ধীরে রাজনৈতিক সংগঠন তৈরির দিকে যাচ্ছেন এবং এই ফেব্রুয়ারিতে আপনাদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষণা করার কথা, নাগরিক কমিটি থেকে সেই রাজনৈতিক দলটি হবে এবং নানামুখী প্রচারণা আছে। সব উপদেষ্টা পদত্যাগ করবেন, ছাত্র উপদেষ্টা যারা আছেন একজন পদত্যাগ করবেন, নানা রকম কথা আছে। আজকে প্রধান উপদেষ্টার যে বার্তা এবং দেশের যেই পরিস্থিতি, আমরা কিন্তু দেখেছি যে নাগরিক কমিটি যেখান থেকে হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ তো নাগরিক কমিটির সদস্য, তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু তাদের যে স্থানীয় জায়গাগুলোতে সেখানেও কিন্তু নিজেরা সহিংসতায় জড়িয়ে পড়ছে, বাদানুবাদে জড়িয়ে পড়ছে। আপনাদের কেন্দ্রীয় কার্যালয়ে যে বৈষম্য বিরোধীর অফিস আছে সেখানেও তারা হচ্ছে এক ধরনের সংঘাতে জড়িয়েছে। তো আপনাদের কি মনে হয় যে সরকারকে সহযোগিতা করার ক্ষেত্রে ছাত্রদেরও এক ধরনের আসলে অপরিপক্কতা কিংবা এক ধরনের অপরিণামবশিত আছে? ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা সময় টিভির দর্শক শ্রোতা যারা শুনছেন। দেখুন, আমার মনে হয় আপনি যেভাবে বললেন পরিস্থিতি অন্তত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির ক্ষেত্রে বিষয়টা অতটা এরকম না। কেননা
আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে দুটো ঘটনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ঘটেছে, যেই ঘটনাগুলো কিন্তু পরবর্তীতে সমাধানের দিকে যাওয়া গেছে। এবং একই সাথে এই দুটো ঘটনার পেছনে আসলে কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন আছে যে এখানে কি আসলে অন্য কোনো পক্ষ আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার জন্য চেষ্টা করেছে কিনা। তার মানে পরিস্থিতি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যেভাবে বলছেন যে আসলে দেশের বিভিন্ন অঞ্চলে এক ধরনের বাকবিতণ্ডায় জড়াচ্ছে, এটাকে একটু মাত্রা না, গতকালও কিন্তু একটা জেলাতে প্রায় নতুন কমিটি গঠন নিয়ে সেখানে কিন্তু মারামারি হয়েছে। দেখুন, এখন যখন একটা রাজনৈতিক দল গঠন হচ্ছে, মানুষকে সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে, সেখানে নানা ধরনের মতপার্থক্য থাকবে। এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখন যখন আপনাদের দিক থেকে অন্তত ছাত্রদের একটা ইউনিটি দরকার ছিল, সেখানে 7 কলেজ আলাদা হয়ে বিক্ষোভ করছে, বৈষম্য বিরোধী সমন্বয়কদেরকে তারা মানছে না কিংবা মানার চেষ্টা করছে না, আহতরা হচ্ছে হাসপাতাল থেকে বেরিয়ে এসে রাতভর প্রধান উপদেষ্টার বাসার সামনে বসে থাকছে। তো ছাত্রদের ক্ষেত্রে কি অসহিষ্ণুতা নাকি তারা আসলে অধৈর্য হয়ে উঠেছে? না, দেখুন, একটা তো বিষয় রয়েছে যে 15 বছর ধরে মানুষের মধ্যে যে একটা পুঞ্জীভূত ক্ষোভ রয়েছে, অনেক বিষয় মানুষ বলতে চেয়েও বলতে পায়নি, এখন হঠাৎ করে বাঁধ খুলে গেছে, মানুষ সেটা বলা শুরু করেছে। এবং হয়তো মনে হচ্ছে যে হঠাৎ করে আমরা 5 আগস্টে ভেবেছিলাম যে আমূল একটা পরিবর্তন চলে আসবে, আমরা নতুন একটা বাংলাদেশ দেখবো, আমরা হয়তো একেবারে উন্নত বিশ্বের রাষ্ট্র যেরকম এক ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় বা একটা সমাজ গড়ে ওঠে সেরকমই আমরা চলে যাব। তো এই প্রত্যাশাটা আসলে কিভাবে বাস্তবায়িত হবে এইটা নিয়ে আমাদের সবারই হয়তো বুঝে উঠতে আর একটু সময় লাগবে। আরেকটি বিষয় হচ্ছে, দেখুন, এই যে 15 বছর ধরে যখন আমরা এক ধরনের রাজনৈতিক কার্যকলাপ দেখে এসেছি, আমরা যারা এই সময়টায় বেড়ে উঠেছি, আমরা রাজনীতি আসলে কিভাবে করতে হয়, এই রাজনীতিটা আসলে তো ওই বডি ল্যাঙ্গুয়েজ, ওইভাবে অ্যাক্টিভিটিস করা, ওইভাবে স্লোগান দেওয়া, এটাই তো দেখে এসেছি। তো যখন আমরা নতুন একটা রাজনীতি তৈরি করতে চাচ্ছি, আমাদের আসলে অনেক কিছু আনলার্ন করারও বিষয় আছে। যে আমরা হয়তো এই প্রক্রিয়াটার জন্য কিন্তু ছাত্র সমাজকে বা নতুন করে যারা সংগঠিত হচ্ছে তাদেরকে একটু সময়টা দেওয়া প্রয়োজন। কেননা তাদের ইন্টেনশনটা দেখতে হবে যাতে তারা কি আসলে চেষ্টাটি করছে কিনা নতুন করে নিজেদেরকে নতুন ধরনের একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করার। এখন আহতদের ব্যাপারটি যেটি বললেন যে সেটি তো আসলে সত্যি যে আসলে সরকারের পক্ষ থেকে আমরা আহতদের জন্য যেই পরিমাণ উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল বলে মনে করছি সেটা আসলে পর্যাপ্ত হয়নি। এবং সেক্ষেত্রে এক ধরনের সমালোচনা, এক ধরনের ব্যর্থতা সরকারের এই রয়েছে। এবং সেটি জায়গা থেকে কিছু ধরনের যেমন সেটার একটা বহিঃপ্রকাশ ঘটবে, সেই সাথে আসলে এটিও লক্ষ্য রাখা প্রয়োজন যে মানুষের কিছু জেনুইন কনসার্ন বা জেনুইন ক্ষোভটাকে অন্য কোনো মহল ব্যবহার করার চেষ্টা করছে কিনা। যেমন মাননীয় প্রধান উপদেষ্টা আজকে খুব যথার্থই বলেছেন যে দেখুন, আমরা আসলে কেমন পরিস্থিতিতে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের ফেব্রুয়ারি মাস জুড়ে বিভিন্ন কর্মসূচি দেওয়ার তারা চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগের পেজ থেকে বিভিন্ন তালিকা করা হচ্ছে যে কারা এই গণ অভ্যুত্থানের সাথে যুক্ত রয়েছে, তাদেরকে তারা মোটামুটি ফাঁসির রায় দিয়ে দিয়েছে তাদের পক্ষ থেকে। আমরা জানি গত 15 বছর ধরে আওয়ামী লীগের যে দোসররা রয়েছে বা এই তাদের কি পরিমাণ দুর্নীতির ফলে জমানো টাকা তাদের কাছে রয়েছে, তাদের হাতে রয়েছে। অনলাইনে তারা কি পরিমাণ বট আইডি ক্রিয়েট করে রেখেছে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য। গত 15 বছর ধরে তারা যেভাবে অনলাইনে ন্যারেটিভ কন্ট্রোল করেছে, সেই ক্ষমতা তো তাদের এখন চলে যায়নি। সেই ক্ষমতা তাদের রয়েছে, সেই টাকা তাদের হাতে রয়েছে এবং সেটা তারা এখন ব্যবহার করার চেষ্টা করছে। পাল্টা ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম 5ই আগস্টের আগে, যে অনলাইনে ছাত্র এবং যারা কিনা শিক্ষার্থী ছিলেন তারা সবাই খুব মানে অ্যাক্টিভ ছিলেন। তো আওয়ামী লীগের পাল্টা ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে সরকার কিংবা আপনাদের নাগরিক কমিটি অথবা বৈষম্য বিরোধীদের পক্ষ থেকে এরকম তোড়জোড় কেন নেই? আমার মনে হয় তোড়জোড়টা যখন আপনি দেখবেন, যদি আওয়ামী লীগ আবারও এই ফেব্রুয়ারি মাসে এমন কিছু করার চেষ্টা করে যেটা, গতকালই তো আমরা দেখলাম যে অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনা তিনি যুক্ত হয়েছেন বিদেশি একজন ব্লগার অমির রহমান পিয়ালের সাথে, এবং সেখানে তিনি বলেছেন মামলার হিসাব যেভাবে তারা দেখাতে তিনি নির্দেশ দিয়েছেন যে এক মামলায় 180 জন হলে 180টা মামলা হিসেবে কাউন্ট করতে হবে সেটাকে, এভাবে করে পুরো মামলার তালিকা করে পুরো বিশ্বে ছড়িয়ে দিতে বলেছেন তিনি। তো তারা তো একসাথে হচ্ছে। এই প্রশ্নটা যখন আসবে তখন আবার সকল ধরনের সংস্কার কীরকম হবে বা আগামী নির্বাচন কবে হবে, এই ধরনের মতপার্থক্য আমরা ভুলে যেয়ে আবার আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য বা আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য এক হয়ে যাব, সেটা সাইফুল হক ভাইরা হোক বা বিএনপি হোক বা নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক, এটা নিয়ে কোনো ধরনের মানে দ্বিধা বা কোনো ধরনের সংশয় আমাদের মধ্যে নেই। যে আপনার কাছে এই দ্বিধার বিষয় আমি পরে আবার আসছি। সাইফুল ভাই, আপনারও কি মনে হয় যে আসলে এই আওয়ামী লীগের ফিরে আসা কিংবা দেশকে আবার আগের অবস্থায় না যেতে দেওয়ার ব্যাপারে সব রাজনৈতিক দল এবং ছাত্ররা আসলেই এক হতে পারবে? আপনাকে ধন্যবাদ। আমি মনে করি হ্যাঁ, আমাদের মধ্যে ধরুন অভ্যুত্থানের পরে আমাদের মধ্যে তো একটা অভূতপূর্ব একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, এক ধরনের বোঝাপড়া। ঐক্যটা কোন প্রশ্নে? ঐক্যটা হলো অভ্যুত্থানের যে অর্জন, 16 বছর এবং 36 দিন আমরা রাজপথে জানবাজি লড়াই করে 2000 মানুষের রক্তের উপর দিয়ে
যে অভ্যুত্থান, যে মানুষের যে অর্জনটা, সেটাকে রক্ষা করবার প্রশ্নে এক। ২ নম্বর হচ্ছে, নানা প্রশ্নে আমাদের মধ্যে ভিন্নতা, দ্বিমত থাকতে পারে। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, এই প্রশ্নে রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যবদ্ধ। আরেকটা কোন প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ? আমরা ঐক্যবদ্ধ গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ। দেশে এটা গুরুত্বপূর্ণ অনেকগুলো রিফর্মের কাজ আছে, অনেকগুলো সংস্কারের কাজ আছে। পুরনো জমানায় কেউ আমরা আর ফিরতে চাই না। তাহলে রাষ্ট্র, সরকার, সংবিধান, গোটা স্টেট মেশিনারির অনেকগুলো ইম্পর্ট্যান্ট রিফর্ম আপনাকে করতে হবে, যেটা অনেক আগেই করা দরকার ছিল। এসব ব্যাপারে আমাদের পাবলিক কমিটমেন্ট আছে, প্রত্যেকের অবস্থান আছে, সেখানেও সাধারণ একটা ঐক্যের জায়গা আছে। আমরা বলেছি সংস্কার এবং নির্বাচন পরস্পর বিরোধী কোনো বিষয় নয়। সে প্রশ্ন একটা ঐক্যের জায়গাটা আছে। আলাপ আলোচনা করে শেষ পর্যন্ত নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে দেশটা যাবে। আরেকটা, 16 বছর আমাদের এখানে মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় যে গণহত্যা সংগঠিত হয়েছে জুলাই আগস্টে বা 16 বছর ধরে, তার তো একটা বিচারের প্রশ্ন আছে। 16 বছরে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে, গুম, খুন, হত্যা, সন্ত্রাস, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন দেশটাকে প্রায় খালি করে দেওয়া, লোপাট করা, একটা লুটের বাজারে পরিণত করা, তাহলে তার বিচারের প্রশ্ন আছে। বড় দাগের অনেকগুলো প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের জায়গা আমার কাছে অনেকগুলো প্রশ্ন চলে শেষ করি। আসছে, জি। কিন্তু এর মধ্যে বিভিন্ন প্রশ্নে বিরোধ আছে। নির্বাচন যত এগিয়ে আসবে, প্রতিটা দল, প্রতিটা জোট নিজস্ব এজেন্ডা নিয়ে যাবে। এখানে পরস্পরের সম্পর্কে তো একটা বহুত্ববাদী রাজনৈতিক সমাজে তো আলোচনা হবে, সমালোচনা হবে, সবাই যখন এক পক্ষ হবে না। যখন নির্বাচন হবে তখন তো যদি আপনি এক দল, আমি এক দল, আমার মুশফিক যদি আরেকটা দল করেন, আমরা রাজনৈতিক প্রতিপক্ষ, আমরা কেউ কারো শত্রু নই। আমরা শত্রু নই, আমরা রাজনৈতিক প্রতিপক্ষ। আপনার ইডিওলজি, পলিটিক্স, আপনার এজেন্ডা, আপনার ডেভেলপমেন্টের প্যারাডাইম আপনি এক এক ব্যাখ্যা করবেন। মানুষ ভালো মন্দ বাছাই করবে। এই একটা বহুত্ববাদী সমাজে এই বিতর্ক থাকবে, মত পার্থক্য থাকবে। কিন্তু দেশের, যেটা বললাম, অভ্যুত্থানের অর্জন, ভোটাধিকার, গণতান্ত্রিক অভিযাত্রার পথে যে প্রশ্ন, সার্বভৌমত্বের প্রশ্ন, এসব প্রশ্নে বড় দাগের ঐক্যের জায়গাটা আছে। আমি বিশ্বাস করি, আপনি আওয়ামী লীগের যে কথাটা বললেন, আমি দেখলাম যে আজকেই আওয়ামী লীগ ধরেন যদি ফেরার, আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল নয়। আপনি কি তো আওয়ামী লীগকে নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল বলা যাবে না। তাহলে আওয়ামী লীগকে আপনি স্বাভাবিক রাজনৈতিক কাজ করবার ক্ষেত্রে আইনগতভাবে শেষ পর্যন্ত তাকে হয়তো আপনি নিষিদ্ধ করতে, তাকে আপনি বার দিতে পারবেন না। কিন্তু এখন সেটা তো আজকে আমি কথা, হ্যাঁ, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কোথায়? 6 মাস পার হয়েছে, আওয়ামী লীগ এখনো পর্যন্ত কিন্তু গণহত্যার জন্য কোনো দায় স্বীকার করেনি। এখন আওয়ামী লীগ ক্ষমা প্রার্থনা, কোনো অনুশোচনা, কোনো আত্মধিক্কার, এবং আওয়ামী লীগের নীতি নির্ধারক পর্যায় থেকে এখনো পর্যন্ত তারা আগের অবস্থানে, এখনো তারা অটল। এখনো তারা নানাভাবে তারা, ওই যে বলে না, বিপ্লবের পিছনে যেমন প্রতি বিপ্লব হাঁটে, অভ্যুত্থানের পিছনে প্রতি অভ্যুত্থান, পাল্টা নাশকতার সাইফুল ভাই, আমাকে একটু সুযোগ দেন, অনেকগুলো প্রশ্ন জমে গেছে। যদি আপনি গণহত্যা নিয়ে আপনি বলেন, তাহলে জামায়াত ইসলামীর যে ভূমিকা নিয়ে কথা হয়, সেই ভূমিকার জন্য তারা ক্ষমা প্রার্থনা করেনি। আরেকটা প্রশ্ন সাম্প্রতিক সময়ে উঠছে, 21শে আগস্টকে তো বিএনপির বিরুদ্ধেই তীর ছোড়ে আওয়ামী লীগ, সেই ক্ষেত্রে তারা বলছে 21শে আগস্ট নিয়েও তো বিএনপি কিংবা তৎকালীন সরকার ক্ষমা প্রার্থনা করেনি, তাহলে আওয়ামী লীগকে কেন ক্ষমা প্রার্থনা করতে হবে? আমি জামাতের প্রশ্ন আমরা 53-54 বছর ধরে আমরা আলোচনা করছি। আমি পরিষ্কার, ইতিমধ্যে আমি বহু জায়গায় বলেছি, মুক্তিযুদ্ধের সময় যারা গণহত্যার সঙ্গে যুক্ত, প্রত্যক্ষ পরোক্ষভাবে, আলবদরকে আলশামস বলি বা নানা বাহিনীর পরিচয় বলি, এবং তার তো রাজনৈতিকভাবে যারা জামাত ইসলামী, মুসলিম লীগ যারা যুক্ত ছিলেন, তাদের বিচারের প্রশ্ন যেমন প্রতিশোধ, প্রতিহিংসার বিষয় নয়। গত 16 বছর বা এই 36 দিনে যে আমাদের এখানে হত্যাকাণ্ড হয়েছে, তার বিচারে কোনো প্রতিশোধ এবং সেখানে প্রতিহিংসার বিষয় নেই। অন্যায় হয়েছে, খুন হয়েছে, তার বিচার হওয়া প্রশ্ন। সুতরাং মানে ওটা একটা ন্যায্য, একটা অন্যায্য, কথাটা এরকম না। সকল এই ধরনের অপরাধের বিচার হওয়ার প্রশ্ন আছে। তার সাথে আপনি 21শে আগস্টের, এটা তো একটা মর্মান্তিক ঘটনা, একটা দলের নেতৃত্বকে নিশ্চিহ্ন করবার যে তৎপরতা, সেটা একটা আলাদা আলোচনা। তার সাথে আপনি আবার মুক্তিযুদ্ধের ভূমিকা, না, এই প্রশ্নটা আমি করছি না, এই প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে। আমি বলছি আপনি, না, আমরা তো নিশ্চয়ই, সেখানে তো একটা মর্মান্তিক ঘটনা সংঘটিত, আমরা তো তারও আমরা বিচার চেয়েছি, এবং আমরা চেয়েছি দলীয় পক্ষপাতের বাইরে যে আমাদের এখানে দুর্ভাগ্যজনক কি, সমস্ত বড় বড় অপরাধগুলো শেষ পর্যন্ত একটা ব্লেম গেমে এটা পর্যবসিত হয়। ফলে প্রকৃত অপরাধী, প্রকৃত খুনি, প্রকৃত দুষ্কৃতিকারী তারা কিন্তু বেরিয়ে যায়।
আমরা সেজন্য বলেছি এবার পুলিশের যে সংস্কার, তদন্তে কমিশনের যে জায়গাটা, বিচার ব্যবস্থার প্রশ্নটা, এটাকে দলের রাজনৈতিক এজেন্ডার বাইরে, সরকারি হস্তক্ষেপের বাইরে এই বিষয়গুলো করা দরকার, নাহলে বাংলাদেশ ভবিষ্যতে হাঁটতে পারবে না। সুতরাং আমরা এখন আওয়ামী লীগকে ফিরবে, আমি যেটা বলেছি, যদি আপনি নিষিদ্ধ না করে থাকেন, তার স্বাভাবিক কর্মকাণ্ড করবার যদি যুক্তি বলেন, তার সুযোগটা আছে, কিন্তু তার আগে কী কাজটা করতে হবে? আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হওয়ার প্রশ্ন আছে, যাদের বিরুদ্ধে অপরাধ আছে অপরাধের বিচারের প্রশ্ন আছে, আওয়ামী লীগের দুঃখ প্রকাশ, ক্ষমা প্রার্থনা করে আত্মধিক্কারের প্রশ্ন আছে। নতুনভাবে আওয়ামী লীগ মানুষের কাছে কি আত্মসমালোচনা দিয়ে, কি উপলব্ধি দিয়ে তারা হাজির হতে চায়, আওয়ামী লীগ যেভাবে চোরা গোপ্তা কায়দায় যেভাবে লিফলেট বন্টন করছে, এই ফর্মে কিন্তু আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই। ঠিক আছে, আওয়ামী লীগকে মানুষের কাছে বলতে হবে 16 বছরে কি অপরাধ করেছে, 36 দিনে কি করেছে, এই ক্ষমা প্রার্থনা করে অপরাধ করা, তারপরে আইসিটি ট্রাইব্যুনাল তার বিচার করবে, অন্যান্য তার যে সেগুলোর বিচার হবে। কিন্তু রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে একটা দল হিসেবে তাকে যদি ফাংশন করতে হয়, তাহলে তাকে মানুষের কাছে, মানুষ আওয়ামী লীগের কাছ থেকে যে বক্তব্যটা চেয়েছিল গত 6 মাসে, দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগ একটা বাক্য এ পর্যন্ত সে কথা বলতে পারেনি। সুতরাং আওয়ামী লীগকে যদি এভাবে ফেরার চেষ্টা করা হয়, সেটা সম্ভবত মানুষ গ্রহণ করবে না। জি, সাইফুল ভাই আপনাকে ধন্যবাদ। মুশফিক, আপনার কাছে আমি আওয়ামী লীগ প্রসঙ্গে প্রশ্ন করতে চাই, যদিও এই প্রসঙ্গটা যত বেশি আলাপ হবে তত বেশি আলাপের দিকে যাবে। তারপর প্রশ্নটি আমি করতে চাই এই জায়গা থেকে, আমরা যখন দেখলাম যে শেখ হাসিনার একজন ভাতিজি টিউলিপ সিদ্দিকী, তাকে যুক্তরাষ্ট্রের মিনিস্টারের পদ ছাড়তে হলো, যুক্তরাষ্ট্রের যে তদন্ত সংস্থা তারা বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করলো এবং সেখানে তার বিরুদ্ধে তদন্ত, অধিকতর তদন্ত হচ্ছে। শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট চাওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য মামলা হচ্ছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে 250 শতাধিক মামলা হয়েছে। এই সময়টায় এসে আসলে কি এই ধরনের মামলাগুলো থেকে দৃষ্টি সরানোর জন্য কিংবা মামলাগুলো একটু আড়ালে হারিয়ে দেওয়ার জন্যই কি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি নেওয়ার চেষ্টা করছে? দেখুন, যারা চক্রান্তকারী তাদের নানা ধরনের চক্রান্ত থাকতেই পারে। আমাদের মনে হয় জাতীয় রাজনীতির ডিসকোর্সে আওয়ামী লীগ কি বলছে না বলছে এটা এখন ইররিলেভেন্ট, কেননা যারা একটা ইররিলেভেন্ট, কিন্তু আপনি তো সারাদিন সেই সংখ্যাটা নিয়েই বেঁচে আছেন, সারাদিন সেই একইভাবেই। আওয়ামী লীগ যেমন নাকি যুদ্ধ অপরাধ, মুক্তিযুদ্ধ চেতনার কথা বলতে, আমরাও কিন্তু দেখছি যে ফ্যাসিবাদ ফিরে আসবে, ফ্যাসিবাদ নিয়ে আমাদের আলোচনাগুলো সবসময় হচ্ছে। তাহলে ইররিলেভেন্ট তো আমরা বলতে পারছি না। দেখুন, আমাদের অবশ্যই ইতিবাচক গঠনমূলক রাজনীতিটাই করা উচিত। আমাদের শুধুমাত্র একটা জুজু, মানে কোনো একটা জিনিসকে জুজু বানিয়ে সেই ভয়ের আড়ালে নিজেদের নানা ধরনের ব্যর্থতা ঢাকার চেষ্টা করা উচিত না, এটা আপনার সাথে একমত। কিন্তু আওয়ামী লীগ যেই বিষয়ে আমাদেরকে আলোচনা করাতে চায়, সেই বিষয়ে যদি, সেই ফাঁদে যদি আমরা পা দেই, তাহলে আসলে তারাই সফল হবে এবং আমাদের গঠনমূলক আলোচনাগুলো ব্যর্থ হয়ে যাবে। দেখুন, এই যে আওয়ামী লীগ নিয়ে যে আইনগত প্রশ্ন, মানে প্রশ্নটা আসছে যে আজকে মাননীয় প্রেস সচিব বলেছেন, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব, যে তাদেরকে বিভিন্ন কার্যকলাপ করতে দেওয়া হবে না। আমরা তো এই জন্যই বলেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটি প্রয়োজন। সেই আমরা কিন্তু শুধুমাত্র অন্ধ প্রতিহিংসার জায়গা থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছি না। আমরা বলেছিলাম যে আওয়ামী লীগের বিচার করা হোক, গণহত্যার সাথে, দুর্নীতির সাথে, গত গুম খুনের সাথে যে আওয়ামী লীগের যেই নেতাকর্মীরা জড়িত আছেন তাদের বিচার করে ফেলা হোক। এর বাইরে যারা রয়েছেন তারা এই সংগঠনে, এই সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত থাকার কারণে যদি অনুতপ্ত হয়ে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে তারা যদি সেই তওবা করে ফেরত আসতে চান, তাহলে তাদের জন্য সেই সুযোগটি রয়েছে। সেই সুযোগটা কি তারা গ্রহণ করছে? না করে তারা চক্রান্তের পথ নিচ্ছে। তখন তো আসলে আমাদের তাদেরকে নিষিদ্ধ করতে বলার যে দাবি, এই দাবি তোলা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় থাকছে না। কিন্তু এই জায়গাতেই আমরা আশা করছি বাংলাদেশে অন্যান্য যারা রাজনৈতিক গোষ্ঠী রয়েছে তাদের মধ্যে এই রিয়ালাইজেশনটা হবে যে এখন আওয়ামী লীগকে আপনি বাধা দিবেন, আইনগত কিসের ভিত্তিতে বাধাটা দিবেন? সেই ভিত্তিটা তো তৈরি করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ যেই সন্ত্রাস কার্যক্রম করবে সেটা করার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, কেননা ছাত্রলীগ সেখানে নিষিদ্ধ। কিন্তু আপনি যখন আবার বিচারটা করছেন না, তখন আরেকটা জটিলতা তৈরি হচ্ছে, সেটি হচ্ছে মানুষের স্বাভাবিকভাবেই ছাত্রলীগের উপর প্রচণ্ড ক্ষোভ রয়েছে, ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছেন। কিন্তু কোনো একজন ব্যক্তি যদি, তারা ছাত্রলীগের নেতাকর্মী কিন্তু কোনো ধরনের অপরাধ করেননি, তাকে ফেরত আসার সুযোগটা, যদি বিচারটা হতো, বিচারে যদি সে বলতে পারতো যে আসলে আমি এই ধরনের কোনো কার্যকলাপের সাথে যুক্ত না, তাহলে তাদেরও কিন্তু রিকনসিলিয়েশনের মাধ্যমে সমাজে আবার মিশে যাওয়া একটা সুযোগ তৈরি হতো। সেই সুযোগটাও তৈরি হচ্ছে না। তাই আমরা বারবার জোর দিচ্ছি যে আসলে আওয়ামী লীগ কি বারবার বলছে, তার চেয়ে আমাদের প্রয়োজন হচ্ছে বিচার করাটা। আমাদের প্রয়োজন হচ্ছে এই বিচারের মাধ্যমে এই একটা দাগ টেনে দেওয়া। সেই দাগটা যেহেতু আমরা আবার ৭১-এও আমরা টানতে পারিনি, সেই টানতে পারিনি দেখে আবার ফিরে এসেছে এই বারবার প্রশ্নগুলো, কারা যুদ্ধাপরাধী, কারা যুদ্ধাপরাধী না, যুদ্ধাপরাধী ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা হচ্ছে নাকি আসলেই প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে। এই আলোচনাগুলো কিন্তু বারবার বাংলাদেশের রাজনীতিতে এই কারণেই ফিরে এসেছে এবং এই জন্যই আমরা বলছি এগুলো একটি সুরাহা প্রয়োজন। এখন যেমন ধরুন আপনি ২১শে আগস্টের গ্রেনেড হামলার কথাটি তুলেন,
21শে আগস্টের গ্রেনেডের হামলার বিষয়টির সাথে বাকি দুটি বিষয় মিলিয়ে ফেলা উচিত না, আমি সাইফুল হক ভাইয়ের সাথে একমত। কিন্তু মানুষের মধ্যে এই বিষয়ে মানে একটা পরিষ্কার উত্তর কিভাবে আসতো, যদি এই দেশের বিচার ব্যবস্থার উপরে মানুষের একটা আস্থা তৈরি হতো। এইভাবে যিনি তদন্ত করছেন, যারা সাক্ষী আনছেন, যেই বিচারক রয়েছেন, এদের উপর যদি মানুষের সেই আস্থাটা থাকতো। কিন্তু এখন আমাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গিয়েছে যে এই বিচারগুলো আসলে সবসময় রাজনৈতিক প্রভাব যুক্ত হয়। সেই কারণেই তো আমরা বলছি যে আমাদের পরবর্তী যে আলাপটা, বিচারের পাশাপাশি সংস্কারটাও করতে হবে। সেই সংস্কারটা যদি আপনি এখন না করেন, বিচার বিভাগের ব্যাপারেও কিছু যদি সাস্টেনেবল সংস্কার না হয়, তাহলে আবার নতুন যে রাজনৈতিক দল আসুক, সেই রাজনৈতিক দল বিএনপি ক্ষমতায় আসুক, জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গোষ্ঠী বা সাইফুল হক ভাইরা আসুক, তখনও বিচার হলে বলা হবে, তখনও যদি ধরেন অন্য বিরোধী পক্ষের কোনো একজন ব্যক্তি বিচারের কাঠগড়ায় দাঁড়ান, বলা হবে এটা রাজনৈতিক প্রভাবযুক্ত বিষয়। সংস্কার বিষয়ে যেহেতু প্রশ্ন আপনি অবতারণা করলেন, এখানে একটা বিষয় এরকম কি হচ্ছে যে যেই সংস্কারগুলো যাদের পক্ষে যাচ্ছে তারা সেই সংস্কারের পক্ষে, যেমন আমি একদম স্পষ্ট করে যদি বলি, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈষম্য বিরোধী সহ বাকি সব দল একমত, বিএনপি এখানে একমত না, তারা একটা সংস্কার করে ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে যেতে চায়। আবার আন্দোলনের আগে এবং আন্দোলনের অব্যাহতি পরেই কিন্তু আমরা দেখেছিলাম যে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বন্ধ করার বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি খুব সোচ্চার ছিলেন। কিন্তু একই সাথে একটা সংস্কার কমিশনের রিপোর্টে আমরা দেখলাম তারা সুপারিশ করেছে যে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, ছাত্র রাজনীতি বিশেষ করে। সেই জায়গাটাতে আবার কিন্তু দেখছি যে ওই ছাত্র দলের সাথে সবাই একমত হয়েছেন যে না, ছাত্র রাজনীতি থাকতে দিতে হবে। তাহলে আসলে সংস্কার কি পছন্দ অনুযায়ী যার যারটা যার বেছে নিচ্ছেন? দেখুন, এই জায়গায় একটা জিনিস মনে হয় যে আপনার ছাত্র রাজনীতি নিষিদ্ধের যেই দাবিটা যেই কনটেক্সটে এসেছিল আর পরবর্তী যে কনটেক্সট, এটা মনে হয় একটু আলাদা। সেটা হচ্ছে আওয়ামী লীগ ছাত্র রাজনীতির নামে ক্যাম্পাসগুলোতে যেই জিনিসটা কায়েম রেখেছিল, এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। তারা ছাত্রলীগ ছাড়া কাউকে রাজনীতি করতে দিত না, এবং সেই সময়টায় আমাদের প্রতিবাদ করার জন্য ছাত্রলীগের বিরুদ্ধে বলাটাও অনেক সময় এমন অবস্থা ছিল যে ছাত্রলীগের বিরুদ্ধে বলে তাকে ক্যাম্পাস ছাড়া হয়ে যেতে হতো, তাদেরকে শারীরিকভাবে আক্রমণের শিকার হতে হতো, শিক্ষা জীবন শেষ করতে পারেনি অনেক বিরোধী দলীয় ছাত্রছাত্রী। তখন এটি একটা জায়গা ছিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা ছাত্রলীগকে মোকাবেলার একটা কৌশলের একটা অংশ ছিল। কিন্তু ছাত্র রাজনীতির ইতিবাচক যে জায়গাগুলো, সেই জায়গাগুলো তো অস্বীকার করার কোনো জায়গা নেই। মানে ধরুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা আমরা যারা বিভিন্ন সময় ক্যাম্পাসে বিভিন্ন ধরনের আন্দোলনের সাথে জড়িত ছিলাম, এই কার্যক্রমগুলো কি রাজনীতি ছিল না? সেই কার্যক্রমগুলো তো রাজনীতি ছিল। আমরা অছাত্রদেরকে দিয়ে ক্যাম্পাস দখল করে বিভিন্ন ধরনের কার্যকলাপ করা, সেটার বিরোধী। ক্যাম্পাসের বিরুদ্ধে, ক্যাম্পাসের ভিতরে সন্ত্রাসী কার্যকলাপ করার বিরোধী। কিন্তু কনস্ট্রাকটিভ যে আলোচনাগুলো, এখন যে ছাত্ররা যে রাজনীতির কথা বলছে, ছাত্ররাই তো বাংলাদেশে নতুন সবচেয়ে বড় রাজনীতিটা এখন করছে। সংস্কারের কথা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে না আসতো, তাদের কাছ থেকে যদি ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের কথাটা না আসতো, তাহলে বাংলাদেশের রাজনীতিতে এখন এই জায়গায় আসতো না। তারা তো সবচেয়ে বড় রাজনীতিটা এখন এই জাতীয় রাজনীতিতে থ্রো করেছে। তাই ছাত্র রাজনীতিটা করার মানে যেই জায়গাটা, সেই জায়গাটা আসলে আমার মনে হয় একটু ভুলভাবে বোঝা হচ্ছে, কেননা ওই সময়টায় কৌশল ছিল আপনার, ছাত্রলীগকে প্রতিহত করার একটা বড় কৌশল ছিল। তাহলে আপনি যে ছাত্র, এই বিষয়টা আমি পরে আসছি আপনার কাছে, তাই বলবে আপনারও কি মনে হয় যে ক্যাম্পাসগুলোতে যে ছাত্র রাজনীতির বিষয়ে মুশফিক যে বক্তব্যটি দিলেন সেটা হলো সঠিক? কমিশন যে রিপোর্টটি প্রস্তাব সুপারিশগুলো করেছে সেই জায়গাটার বিপরীতে, যে একটা কমিশন সুপারিশ করেছে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বন্ধ করে শিক্ষার গুণগত মান উন্নত করতে হবে। না, প্রথমত কমিশন তারা বাংলাদেশের এখানকার রাষ্ট্র, এখানকার রাজনৈতিক সমাজ, ছাত্র, আমাদের রাজনৈতিক মনস্তত্ত্ব, এগুলো খুব বেশি বিবেচনার মধ্যে নিয়েছেন বলে আমার কাছে মনে হয়নি। এবং তাহলে এরকম কোনো পরামর্শ কমিশনের দিক থেকে আসবার কথা না। আমাদের এখানে বাংলাদেশের নির্দিষ্ট বাস্তবতায় এখানকার প্রস্তাবনা বা আমরা কোন পথে চলবো সেটা ঠিক করতে হবে। বাংলাদেশে প্রশ্নটা কোথায়? মাথা ব্যথার জন্য আমরা তো নিশ্চয়ই মাথাটা আমরা কেটে ফেলতে পারি না। সমস্যা ছিল দখলদারিত্বের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষাঙ্গনে দখলদারি ছিল গুন্ডামির প্রশ্নে, মাস্তানির প্রশ্নে, ভর্তি বাণিজ্য, সিট বাণিজ্য, এক ধরনের চট দখলের মতন করে। ফলে ছাত্র রাজনীতির নামে কার্যত চেয়েছে একটা ফ্যাসিস্ট রেজিমের পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোকে দখলে রাখো। এর মধ্যে অন্য কোনো বিষয় আসা এর মধ্যে নাই। এর সঙ্গে ব্যবসা আছে, চাঁদাবাজি আছে, এই ছিল জায়গাটা। তার সমাধানটা এখন সংস্কার কমিশন যে প্রস্তাব রাজনীতির বন্ধ করে দেওয়া, সমস্যাটা এখানে না। আপনি সাংস্কৃতিক প্রতিযোগিতা নাই বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনগুলোতে, কোনো সাংস্কৃতিক অথবা ক্রীড়া প্রতিযোগিতা, মননশীলতার চর্চা, মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধির যে মনন, বিশ্ববিদ্যালয়গুলো তো মানুষকে এটা চিন্তায় মুক্ত চিন্তা শেখায়, মুক্ত বুদ্ধি শেখায়, প্রশ্ন করাটা শেখায়। দেশের ভবিষ্যতে যারা হাল ধরবে, তার মানে কি
ইডিওলজির প্রশ্নে, তার মানে আদর্শ রাজনীতি সংস্কৃতির চর্চার পীঠস্থান হবে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো, শিক্ষাঙ্গনগুলো আমাদের মতন দেশে। সেখানে আপনি যদি আপনি আগেকার কোন কোন জিনিস করা যাবে না, যদি সেগুলো আপনি ঠিক করতে পারেন, চর দখল হবে না, বাণিজ্য হবে না, ব্যবসা হবে না, গুন্ডামি হবে না, সিট বাণিজ্য হবে না, কেমন হলে যেভাবে আপনি প্রায় আপনি বন্দি করে রাখেন সাধারণ শিক্ষার্থীদেরকে, এটা করা যাবে না আমি মনে করি। কারণ আর আমাদের যে ইতিহাস ঐতিহ্য, তাতে কিন্তু আপনার এটার কোনো সুযোগ নেই, বরঞ্চ ভবিষ্যৎ নেতৃত্বের জায়গাটাকে এইভাবে গড়ে তোলা দরকার। গুরুত্বপূর্ণ হলো শিক্ষার গুণগত জায়গাটা এখান থেকে নষ্ট হয়নি। কার্যত শিক্ষাকে যখন যে সরকার এসছেন, সেই সরকার শিক্ষাকে এদেরকে গিনিপিগ মনে করে প্রত্যেকে এক একটা করে কমিশন তৈরি করে তাদের চাহিদা মতন তারা শিক্ষার্থীদের তারা কিন্তু ঢেলে সাজাতে চান। খেয়াল করবেন এবারও সরকার অনেকগুলো কমিশন করেছেন, কিন্তু শিক্ষা নিয়ে কিন্তু কোনো কমিশন সরকার গঠন করেনি। আমি জানতে চেয়েছি দু একজনের কাছে, আমার শিক্ষক, আমার প্রত্যক্ষ শিক্ষকরা যারা এখন এসব যারা উপদেষ্টাদের দায়িত্বে যারা আছেন বা অন্য যাদের, বললেন তারা এখানে এই আগুনে তারা হাত দিতে চাননি। মনে করছে এখানে আরও বিভক্তি বিভাজন তৈরি হবে, বিরাট জাতীয় পর্যায়ে বিতর্ক তৈরি হবে, অনৈক্য জায়গাটা কিন্তু বাড়তে পারে। তার মানে এটা তারা ভবিষ্যৎ নির্বাচিত সরকারের জন্য কিন্তু তারা শিক্ষার পরিবর্তনের কাছে তারা কিন্তু রেখে দিয়েছেন। খেয়াল করবেন, তার মানে আপনি কিন্তু আসল জায়গায় আপনি কিন্তু হাত দেননি। তার মানে যেখানে আদর্শের প্রশ্ন, নীতির প্রশ্ন, কারণ এক দেশে 6 ধরনের শিক্ষা ব্যবস্থা চলছে, আপনি গুণগত উত্তরণের কথা বলে আপনি খেয়াল করবেন, জি আমরা একদিন ধরে জানছিলাম না প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি প্রায় নিষিদ্ধ ছিল। এবার আমার যদি বলি স্বায়ত্তশাসিত বা সরকারি বিশ্ববিদ্যালয়গুলো তারা যখন আন্দোলন যখন প্রায় স্তীমিত হয়ে গিয়েছিল, বাস্তবে আন্দোলনটা কিন্তু বাঁচিয়ে রেখেছিল কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো। তার মানে কি, যাদেরকে মনে করা হতো যারা রাজনীতির বাইরের মানুষ, তারা কিন্তু হাল ধরলো, তারা কিন্তু বুকটা তারা কিন্তু চিতিয়ে দিল, তারা মানে বন্দুকের সামনে, পুলিশের রায়েট কারের সামনে তারা কিন্তু দাঁড়িয়ে গেল। তার মানে আমাদের এদেরকে বলা হয় এনলাইটেন ইন্টেলিজেন্সিয়া। আমাদের ছাত্র তরুণরা তাদের ইতিহাস, তাদের দেশাত্মবোধ, সামাজিক চেতনাবোধের জায়গাটা কিভাবে এটাকে আপনি একটা সুষ্ঠু শিক্ষা কার্যক্রমের মধ্যে যুক্ত করবেন, সিলেবাসে যুক্ত করবেন, আপনার সেখানে মনোযোগের প্রশ্ন। রাজনীতিটা নিষিদ্ধ করা কোনো সমাধান, একটু আগে বললেন না, ধরেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে কি আওয়ামী লীগ কি নাই হয়ে যাবে? নিষিদ্ধ করাটা একবিংশ শতাব্দীর কোনো সমাধান না। কারণ এখানে আপনাকে ফাইট করতে, ইডিওলজিক্যালি ফাইট করবেন, পলিটিক্যালি ফাইট করবেন, অর্গানাইজেশনালি ফাইট করবেন, তো তাকে আপনি এক্সপোজ করবেন। একসময় মুসলিম লীগ এখানে একসময় 1 নম্বর রাজনৈতিক দল ছিল না, কিন্তু রাজনীতির কারণের জন্য অনেকগুলো দল ইতিহাসের তারা এখন জাদুঘরে তারা কিন্তু এখন আছেন, মানুষ এটাকে গ্রহণ করেনি। তার মানে আপনি কেউ যদি সময়ের চাহিদা পূরণ করতে না পারে, মানুষের গণতান্ত্রিক পরিবর্তন এখন যদি ধারণ করতে না পারে, একটা পর্যায়ে কিন্তু তারা কিন্তু হারিয়ে যাবে, এটাই হলো কথা। সুতরাং সমস্যাটা সেটা আওয়ামী লীগের নিষিদ্ধকরণ যেমন সমস্যা না, বিশ্ববিদ্যালয় এটাতে আপনি সমস্যার সমাধান এটা না। আবার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত কথা বলে আপনি রাজনৈতিক চর্চা, মননশীলতাকে বন্ধ করে দেবেন, এটা কিন্তু সমাধান না। অনেক গভীরে যাওয়া দরকার। খুব দুর্ভাগ্যজনকভাবে যারা যখন ক্ষমতায় থাকেন মনে করেন যে তাদের চেয়ে বোদ্ধা আর কেউ নাই। আমি মনে করি সবাইকে যুক্ত করেন, আলাপ আলোচনা করেন, শিক্ষাবিদ, অভিভাবক, সমাজের গুরুত্বপূর্ণ অংশীজন, রাজনৈতিক দল, ইভেন ছাত্র তরুণ, সবার মতামতটা নিয়ে আপনি এ ব্যাপারে একটা নীতি কৌশল প্রণয়ন আমাদেরকে আসতে হবে। তাহলে আমরা সামনে লাস্টটা বাক্য বলি, করোনার পর থেকে বাংলাদেশে শিক্ষা কার্যত নাই বললে চলে। আমি বলেছি গত 4-5 বছরে আমরা প্রায় একটা অজ্ঞান জাতি হিসাবে আমরা কিন্তু গড়ে উঠছি। এটা কিন্তু এখনই বোঝা যাবে না। 2-4-5 আমার কন্যা একটা পাবলিক ইউনিভার্সিটির সে প্রফেসর, এবং সে দেখছে তার ছাত্রদের ইভেন অভ্যুত্থানের আগের আর পরের তাদের যে মেজাজ, এখন তাদের পাঠ্যপুস্তকের প্রতি আগ্রহের জায়গাটা অনেকখানি কম। সুতরাং তারা তো ভবিষ্যৎ প্রজন্ম, আরও 2-5-10 বছর তাদের তো সময় লাগবে। তারা পড়াশোনা করবেন, মননশীলতার চর্চা করবেন, পেশাগত জীবনে যাবেন, একই সাথে নাগরিক হিসাবে রাজনীতির দায়িত্ব হয়তো কেউ পালন করবেন। কিন্তু পুরো বিষয়টা, পুরো মনন জায়গাটাই কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। এবং আপনি যখন অটো পাস দিয়ে দেন, 200-300 ছেলেরা সচিবালয়ে ঢুকে পড়লো, 12-13 লক্ষ যখন ইন্টারমিডিয়েটের ছাত্রছাত্রী তাদের ভাগ্যটা নির্ধারণ করলো 200-300 ছেলে মেয়ে, আপনি তো সেখান থেকে আপনি ফ্ল্যাট গেট আপনি ওপেন করে দিয়েছেন। এরপর থেকে আন্দোলনটা চললো যে সচিবালয় ঘেরাও করলে, সচিবালয় ঢুকে পড়তে পারলে তাহলে কিন্তু দাবি দেওয়া আদায় করা যায়।
তার মানে কিন্তু শুরুতেই সাইফুল ভাই, আমাদের সময় একদমই না। আমি একটু মুশফিকের কাছে যেতে চাই। দুটো প্রশ্ন আপনার কাছে। একটা বিষয় হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বলা হলো। আমরা কিন্তু যেই শুরুতে আপনাকে যে প্রশ্ন করেছিলাম সেখানে দেখেছিলাম যে আপনাদের নাগরিক কমিটি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অবস্থান নেওয়ার ক্ষেত্রে কিংবা গুরুত্বপূর্ণ জায়গা নেওয়ার ক্ষেত্রে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় কিংবা আন্দোলনের অন্যান্য স্টেক হোল্ডারদের গুরুত্ব কম দেওয়া হচ্ছে বলেও তারা অভিযোগ করছেন। এটা এক নম্বর। 2 নম্বর যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, সাইফুল ভাইও আজকে বললেন, এর আগেও একাধিক অতিথি আমাদের এখানে বলেছেন যে ছাত্ররা মূলত পড়াশোনা বাদ দিয়ে রাজনীতির দিকে বেশি ঝুঁকে যাচ্ছে কিনা এটা একটু খেয়াল করতে হবে, এবং তারা শিক্ষাঙ্গনে এখন পড়াশোনার দিকে মনোযোগটা কম দিচ্ছে। আপনারা সেই ছাত্রদের নিয়েই রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন, তাদেরকে আপনারা মূল শক্তি হিসেবে দেখছেন। এই বিষয়টাকে আসলে পরবর্তী সময়ের জন্য কোনো ধরনের বিপরীত ধর্মী ক্রিয়া তৈরি করবে কিনা? প্রথমে আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিষয়টি যেটা বললেন সেটি হচ্ছে, দেখুন এটা কিছুটা সত্য যে শুরুর দিকে এই অংশগ্রহণটা কম ছিল এবং সমালোচনা ছিল, কিন্তু পরবর্তীতে আমাদের দিক থেকেও চেষ্টা করা হয়েছে এবং সেই চেষ্টার ফলেই জাতীয় নাগরিক কমিটিতে বলি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বলি, দুই জায়গাতেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা সাবেক শিক্ষার্থী যারা রয়েছেন তাদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে। এমনকি জাতীয় নাগরিক কমিটিতে আমার সাথে দুজন সহমুখপাত্রও রয়েছেন যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বই করছেন এখানে, এবং সেই সাথে আরও অনেকেই যুক্ত হয়েছেন। তাই এটা আসলে বলা যায় 2-3 মাস আগের সমালোচনা, কিন্তু পরবর্তীতে আমরা এটা চেষ্টা করেছি বিষয়টি শুধরে নেওয়ার। এবং আর একই সাথে হচ্ছে কি, ধরুন এই সবগুলো মানুষকে বিভিন্ন জায়গা থেকে যারা অ্যাক্টিভ ছিলেন গত 15 বছরে বিভিন্ন মাত্রায় তাদেরকে যুক্ত করে নেওয়ার যে কাজটা সেটা এখনো চলমান, এবং সেখানে আমরা চেষ্টা করবো সামনে আরো বেশি যুক্ত করতে। আর পরের যেটি আপনি জিজ্ঞেস করলেন সেটি হচ্ছে ছাত্রদের নিয়ে রাজনীতি, ছাত্রদের নিয়ে। দেখুন, একটা জিনিস আমরা আসলে মনে হয় মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে ওই 15 দিন, মানে ওই মাসটা, ওই জুলাই মাসটা এই ছাত্রদের উপর দিয়ে কি গেছে, যেই ট্রমার ভিতর দিয়ে তারা গেছে, যেই সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট এই জেনারেশনের উপর পড়েছে, শুধু তো ওইটা না, মানে আপনি যদি দেখেন এর আগে নিরাপদ সড়ক আন্দোলন, এর আগে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, এইগুলোর যেই ইম্প্যাক্ট এই জেনারেশনের উপর দিয়ে গেছে, এটা কি আসলে এত সহজে এত অল্প সময়ে চলে যাবে? মানে এরপরে এদের ভিতরে যে মানসিক স্বাস্থ্য, এই মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছে কয়জন? তাদেরকে মানে বিপ্লবীদেরকে আমরা অনেক সময় শুনি যে বিপ্লবীদেরকে নাকি সমাজ আবার গ্রহণ করে নেয় না। মানে এই মানুষগুলো আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের জীবনের অভিজ্ঞতা আর ওদের বিশ্ববিদ্যালয়ের জীবনের অভিজ্ঞতা কি আসলে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন, কোনো সেল করেছেন? আমরা সেল করিনি, তবে এই বিষয়টি আসলে আমাদের মানে যেহেতু আলোচনায় আনলাম, তার মানে এটা আমাদের ভিতরেও এটা নিয়ে আলোচনা রয়েছে এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা প্রথম থেকেই কথা বলেছি। বেসরকারিভাবে অনেকেই করেছেন, অনেক সংগঠনকে আমরা জানি বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে মানসিক ব্যাপারটা দেখেছেন। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এটা। আপনার নাগরিক কমিটি কিংবা সরকারের পক্ষ থেকে কি আসলে এরকম উদ্যোগ নেওয়া হয়েছে না কিনা, কিংবা আপনারা দাবি জানিয়েছেন কিনা? আমার মনে পড়ে সেটা হচ্ছে সরকারের উপদেষ্টা মাহফুজ আলমও তার একটা বক্তব্যে অনলাইনে ভাইরাল হয়েছিল এবং একটা বক্তব্যে এই কথা কিন্তু বলেছিলেন। তো হ্যাঁ, এই জায়গায় আরও গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে, স্কুল কলেজগুলোতে আমরা মনে করি যে কাউন্সিলর নিয়োগ দিয়ে বা যেভাবে প্রয়োজন বিশেষজ্ঞ নিয়ে একটা স্ট্র্যাটেজি অবশ্যই সরকারের নেওয়া উচিত, এবং সেক্ষেত্রে আমাদেরও আরও জোরালোভাবে কাজ করা উচিত। তাহলে শিক্ষার্থীরা আসলে পড়ালেখায় পুরোপুরিভাবে কবে ফিরে যাওয়া উচিত, কতদিনের মধ্যে? আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে পড়ালেখা রাজনীতি দুটো আসলে সাংঘর্ষিক বিষয় না। কিন্তু এখন আন্দোলন চলছে জাহাঙ্গীরনগরে জাকসুর দাবিতে, পোষ্য কোটা বাতিলের দাবিতে, রাজশাহী এক দাবিতে, ঢাকা ভার্সিটিতে এক দাবিতে, তারা আন্দোলনই করে যাচ্ছে। আন্দোলন করতে করতে যদি শিক্ষা জীবন শেষ করে দেয়, তাহলে আসলে দিন শেষে তাদের শিক্ষা জীবনের কি হবে? আমার মনে হয় আন্দোলন যেমন হচ্ছে, সেই ক্লাস পরীক্ষাগুলো কিন্তু তেমন হচ্ছে। মানে ক্লাস পরীক্ষা হচ্ছে, এটা তো আসলে খবরে আসে না। আন্দোলন হয়, কনফ্লিক্ট হয়, সেটা হচ্ছে খবরে আসে। তো এবং একই সাথে আন্দোলন করা প্রয়োজন কেন? যেমন ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল করা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা নিয়ে যা যা ধরনের, মানে আমি দুজনই সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, যেই ধরনের গল্প বা যেই ঘটনা আমরা জানছি, এটা তো আসলে ভয়াবহ। মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, অনেক ক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীরা যে স্বেচ্ছাচারিতা চালান, স্ত্রীদের জন্য কোটা রাখা হয়েছে, এইচএসসি পাশে 10 বছর পর ভর্তি হতে পারবে। মানে এই তথ্য যখন বের হয়, তখন আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া আসাটাই স্বাভাবিক। আরেকটা বড় বিষয় হচ্ছে, যেমন জাকসুর দাবিতে আন্দোলন হবে না কেন? মানে আপনি জাকসু এখন যারা রেগুলার স্টুডেন্ট, তাদের 10 বছরের সিনিয়র স্টুডেন্টরা এসে সেখানে জাকসুর বাতিলের দাবি করছেন, যেখানে সেই গণ অভ্যুত্থানের পরে যে প্রশাসন সেটা যদি তারা সেটা বাস্তবায়ন না করতে পারে, শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া আসাটাই স্বাভাবিক। আমরা একটু আবার প্রসঙ্গে ফিরে আসতে চাই। সাইফুল ভাই, আপনার কাছে, আপনি প্রথমে বলেছিলেন 2000-এর বেশি রক্তের বিনিময়, এবং আমরা 2000, 3000ও মাঝে মাঝে শুনে ফেলি, কিন্তু সরকারিভাবে এখনো 900 নাম আনতে পারেনি। নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে তালিকাটি যৌথভাবে করছিল, সেখানেও 900 পার হয়নি। তাহলে আমরা যে বারবার 2000 বলছি, এটাও কি আমাদের এক ধরনের মানে অযোগ্যতা কিংবা ব্যর্থতা কিনা, যে আসলে নামগুলো তালিকাটা আমরা এখন পর্যন্ত করতে পারলাম না? জানেন যে আমাদের অনেকগুলো হিসাব প্রতিদিন আপনাদের গণমাধ্যমে প্রকাশ করছেন। অনেকগুলো ডেড বডিকে পুড়িয়ে ফেলা হয়েছে, অনেকগুলোকে গণকবর দেওয়া হয়েছে, কিছু আমরা শুনতে পাচ্ছি নিখোঁজের তালিকাটাও তো আমরা পাইনি। নিখোঁজ আছে, ভাসিয়ে দেওয়া হয়েছে। আমি আপনার সঙ্গে একমত হব,
6 মাস পরেও কিন্তু আমরা এখনো পর্যন্ত পুরো তালিকাটা আমরা কিন্তু প্রণয়ন করতে পারিনি। সরকারের এদিকটা আমি মনে করি এটা তো আমাদের অভ্যুত্থানের বড় একটা দায়, কিন্তু এটা আমি এবং এটাই প্রথম প্রায়োরিটি হওয়া উচিত ছিল। মুক্তিযুদ্ধের পরে যেমন আমাদের মুক্তিযোদ্ধাদের তালিকা, আহতদের তালিকা কেমন একটা জাতীয় কর্তব্য ছিল, যারা নিহত হয়েছেন তাদের তালিকা, আহতদের তালিকা, পঙ্গুদের তালিকা যারা আছেন, এটা কিন্তু একটা জাতীয় কর্তব্যের মতন। আমার সরকার কিছু উদ্যোগ নিয়েছেন, আমি মনে হয় যে আরো পেশাদারিত্বের সাথে আরো অনেককে যুক্ত করে উদ্যোগটা নেওয়া দরকার। যে আমাদের সময় একদম শেষ, আপনি যদি একটু এক বাক্যে বলতেন যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আমরা যেহেতু পরিস্থিতি কোন দিকে নিয়ে আলাপ করছিলাম, সেদিকে আসলে কোনো আশা দেখায় কিনা? আমি আশাবাদী, আমি মনে করি যে আপনার কাছে আচ্ছা আমি আশাবাদী অভ্যুত্থান পরবর্তী আমরা একটা অসাধারণ ভাইব্রেন্ট সমাজ আমরা পাবো। ধন্যবাদ সাইফুল ভাই। সেই সমাজের মধ্যে সামনে অনেক বেশি আপনারা কতটা আশাবাদী? আমি আশাবাদী। এত আন্দোলন, এত সংঘাতের পর আসলে আমরা স্বপ্নের জায়গাটা দেখতে পাবো। আমরা শুধু আশাবাদী না, আমরা স্বপ্ন শুধু দেখি না, আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যে আমরাও চাই আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হোক, আমাদের সবার স্বপ্ন বাস্তবায়ন হোক। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশ আসলে আর কখনো ফ্যাসিজম কিংবা কোনো ফ্যাসিস্ট রিজিমের অধীনে যাবে না। একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশের আশা। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদককে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।